4 বছরের সম্পর্ক ভুলে পছন্দের মানুষটা যেদিন অন্য কারো নামে কবুল বলল, মার্থার চোখে সেদিন পানি ছিল না, ছিল তীব্র ঘৃণা আর প্রতিহিংসা। তানজিৎ মার্থার ছোট চাচার ছেলে, যার সাথে 4 বছরের প্রেমের সম্পর্ক মার্থার, যে মার্থাকে নিজের বউ করার স্বপ্ন দেখিয়েছে দিনের পর দিন, কিন্তু আজ সেসব ভুলে সে বিয়ে করে নিয়ে এলো অন্য একটা মেয়েকে। খান বাড়িতে মুহূর্তেই হলস্থুল কাণ্ড বেঁধে গেল। সবাই প্রথমে নিমরাজি হলেও পরে বেশ ঘটা করেই বউ বরণ করে ঘরে তুলল। সব কিছু এক পাশে দাঁড়িয়ে থেকে দেখছে মার্থা। তানজিৎ এলো মার্থার কাছে, কিন্তু তার চোখে মুখে কোথাও অনুশোচনার ছিটে ফোঁটাও দেখা গেল না। মার্থা, আমি আসলে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। তুমি ভেবেছ আমি এখন কেঁদে ভাসাবো? বলবো কেন এমন করলে, কেন আমায় ঠকালে? হুঁ, এমন থার্ড ক্লাস কাজ করি না আমি। যা করেছো বেশ করেছো, বাট ট্রাস্ট মি, এই কাজটা করার জন্য ভীষণভাবে পস্তাবে তুমি। তানজিৎ অবাক হলো বেশ। সে ভেবেছিল মার্থা ভেঙে পড়বে, কাঁদবে। মূলত তাকে কাঁদানোর জন্যই তো এত কিছু। মার্থার বাবার থেকে প্রতিশোধ নিতেই তো তার মেয়েটাকে এভাবে ঠকালো সে। কিন্তু এটা কি হলো? ঘটনাটা যে উল্টো গেল একদম। মাথা এক ফোঁটাও চোখের পানি ফেলেনি। উল্টে তার চোখে মুখে ছিল তীব্র প্রতিহিংসার আগুন। সে যে ছোট থেকেই এমন, অন্য বাচ্চাদের মতো কেঁদে কেটে জিদ করে না সে। সে তো দুর্বল নয়। তবে কেন কাঁদবে? তানজিৎকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল মার্থা। এত অল্পে কাদার মতো মেয়ে মার্থা নয়। সে ঘরের কোণে বসে কেঁদে ভাসানোর মেয়ে নয়। সে জানে প্রতিশোধ নিতে। মার্থার বাবা মিজানুর রহমান জানতেন মার্থা যে তানজিৎকে ভালোবাসে। তিনি ভয় পেলেন এটা ভেবে মেয়ে হয়তো উল্টো পাল্টা কিছু করে বসবে। মেয়ের পিছে পিছে তিনিও তার রুমে এলেন। মার্থা মার্থা তখন তানজিদের দেওয়া জিনিসগুলো পোড়াতে ব্যস্ত। বাবার গলার আওয়াজ পেয়ে সেদিকে ঘুরল সে। পাপা, তুমি কি করছিস মা? কিছু স্মৃতি মুছে ফেলছি, যাতে নোংরা ওই অতীতটা চোখের সামনে না ভাসে। শুধু এই কয়টা ছবি আর কাগজ পুড়িয়েই কি তুই সব ভুলে যেতে পারবি মা? আমি তো ভুলতেই চাই না পাপা। ভুলে গেলে তার উপর ঘৃণাটা তো আসবে না। আমি চাই মনে রাখতে, কে কখন কিভাবে আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সবটাই মনে রাখতে চাই আমি। ভুলে গেলে তাদের শাস্তি কিভাবে দেবে বলো তো? মিজানুর রহমান মেয়ের গালে হাত রেখে পরম যত্নে বললেন, সত্যি বলছিস মা? তুই কষ্ট পাচ্ছিস না তো? নপি, তোমার মেয়ে এত সহজে কষ্ট পায় না। আমাকে দেখে বুঝতে পারছো না পাপা? আমার চোখে তুমি কষ্ট দেখতে পাচ্ছ? মিজানুর রহমান শান্ত হলেন। বুঝলেন তার মেয়ে এত অল্পে ভেঙে পড়ে না। তানজিদের মা মিনারা বেগম ছেলের সিদ্ধান্তে বেশ খুশি। তিনি জানতেন ছেলে এমন কিছুই করবে। বলা যায় এই সবই তাদের পূর্ব পরিকল্পনা। মার্থাকে তানজিদের দেওয়া সব স্মৃতি পুরাতে দেখে তিনি ভাবলেন মার্থা হয়তো বেশ কষ্ট পাচ্ছে। তিনি হাসি মুখে তার কাছে গেলেন, টিটকিরি কেটে বলে উঠলেন, এসব পুড়িয়ে কি আর সব স্মৃতি ভুলতে পারবি মার্থা? কত ভালোবাসতি আমার ছেলেকে তুই। তোর জন্য বেশ আফসোস হচ্ছে আমার, জানিস তো? কেন? হঠাৎ আমার জন্য তোমার কেন আফসোস হচ্ছে? প্রশ্ন করল মার্থা। মিনারা বেগম চু চু শব্দ করে বললেন, কি যে বলিস না মা, তুই তো আমার মেয়ের মতোই। তোর কষ্ট দেখে কি আমার খুশি হবে? আফসোসই তো হবে। এতদিনের ভালোবাসার মানুষটা অন্য কাউকে বিয়ে করে নিল। কষ্ট তো একটু হবেই, তাই না? কষ্ট পাস না মা,
সব ঠিক হয়ে যাবে। মারটা হাসলো। ঠিক বলেছ ছোট মা, সব ঠিক হয়ে যাবে। আর সব ঠিক আমি করব। কি করবি তুই এখন? আর কি বা করার আছে কষ্ট পাওয়া ছাড়া? তুমি বড্ড বোকা ছোট মা। এতগুলো দিন ধরে আমায় দেখছো তাও বুঝতে পারোনি আমি কেমন মেয়ে। আর যা হলো তাতে আমি যে কষ্ট পাচ্ছি না সেটা আমাকে দেখে বুঝতে পারছো না? অমন কথা সবাই বলে। সবাই বলে মুখে যে আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে যে তুই যন্ত্রণা পাচ্ছিস তা কি আর আমি বুঝি না? কি ব্যাপার বলো তো ছোট মা, তুমি কি চাচ্ছ আমি যন্ত্রণা পাই? মিনারা বেগম আমতা আমতা করে বললেন, না আমি তো আসলে। মার্তা হাসতে হাসতে বলল, চিন্তা করো না তুমি। তুমি চাইলেও আমি কষ্ট পাবো না। এমন ঠকবাজদের জন্য আমার কাছে কষ্টের কোনো অনুভূতি জমা নেই। আছে শুধু ঘৃণা। আর আমার ঘৃণা যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও টের পাবে তুমি। অপেক্ষা করো। বলেই চলে গেল সে। মিনারা বেগম অবাক হয়ে ভাবতে লাগলেন, কি বলে গেল মার্থা? পরের দিন সকালে খাবার টেবিলে সবাই যখন নতুন বউয়ের দেখভালে ব্যস্ত, ঠিক তখনই কালো শার্ট প্যান্ট পরে নিচে এলো মার্থা। সবাই তার এমন গেট আপে অবাক হলো ভীষণ। মার্থার বাবা মিজানুর রহমান মেয়ের এমন ভাবভঙ্গি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তুই এত সকাল সকাল উঠে পড়লে? কোথাও যাচ্ছিস? কোথায়? অফিসে। মানে? কথাটা তো বাংলায় বললাম পাপা, বুঝতে পারোনি? আমি অফিসে যাচ্ছি, শুধু আজকে নয়, এবার থেকে রোজ যাব, বিজনেস সামলাবো। তানজিদের বাবা অনুরাগ খান খোঁচা দিয়ে বললেন, ওসব মেয়েদের কাজ নয় মাথামা, ওটা ছেলেদের কাজ। তুমি ওটা সামলাতে পারবে না। কেন? কোথায় লেখা আছে এটা শুধু ছেলেদের কাজ? আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি আজ থেকে অফিস যাব, মানে যাবই। মার্থার কথা শুনে অনুরাগ খানের মুখটা চুপসে গেল। তিনি এক্সপেক্টই করেননি মার্থা তার মুখের উপর এভাবে জবাব দিবে। তিনি একদমই চান না মার্থা অফিসে যাক। অফিসে গেলেই যে তার গোলমালগুলো ধরা পড়ে যাবে। মিজানুর রহমান মেয়ের সিদ্ধান্তে বেজায় খুশি। মেয়েটাকে তো তিনি এমনই দেখতে চেয়েছেন বরাবর। কিন্তু খুশি হলো না অনুরাগ খান, তার স্ত্রী মিনারা বেগম আর তার ছেলে তানজিদ। তানজিদ মাতার এমন সিদ্ধান্তে বেশ হকচকিয়ে গেল। তবে কি এবার কোম্পানিটা তাদের হাত থেকে ফসকে যাবে? বোর্ড ডিরেক্টরস মিটিং। মার্থা বসেছে মিজানুর রহমানের চেয়ারে, আর তারই পাশে বসেছেন মিজানুর রহমান। সামনে বোর্ড ডিরেক্টর এর সদস্যরা, তানজিদ আর অনুরাগ খানও উপস্থিত আছেন সেখানে। মিজানুর রহমান একবার উপস্থিত সবার দিকে চোখ বুলিয়ে নিলেন, তারপর বলা শুরু করলেন, বোর্ড অফ ডিরেক্টরস এর সব মেম্বাররাই এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার, যার জন্য আজকের মিটিং ডাকা। আজ থেকে আমার মেয়ে মাথা বসবে আমার চেয়ারে, ও সামলাবে কোম্পানি। মিজানুর রহমানের কথা শুনে উপস্থিত সবার মুখ বেজার হলো। কেউই সংবাদটায় বিশেষ খুশি হতে পারেননি। অনুরাগ খান বলে উঠলেন, কিন্তু ভাই, মার্থামা ছোট মানুষ, এখনো তার এত কিছু বোঝার বয়স হয়নি। আমার মনে হয় এখনই তাকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে না। কি বলেন আপনারা? সবাই সম্মতি জানালো অনুরাগ খানের কথায়। মাথায় একবার দেখে নিল তানজিদকে, তারপর উঠে দাঁড়িয়ে সাজালো কণ্ঠে বলল, কে কে ওনার সাথে একমত? হাত তুলুন। হাত তুলল উপস্থিত 9 জন। 2 জন বাদে বাকিরা সবাই হাত তুলল। মার্থা বলল, যাদের বাবার কথায় আপত্তি আছে তারা বেরিয়ে যান এখান থেকে। মার্থার কথার
হকচকিয়ে গেল তারা। বলে উঠল, বেরিয়ে যাব মানে? আপনি এমন করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে বলতে পারেন না। মার্থা হেসে বলল, আমি কি পারি আর কি পারি না তা বোঝার মতো বুদ্ধি আপনার হয়নি। কোম্পানিটা আমার বাবার। আমি ডিসাইড করব এখানে কে থাকবে আর কে থাকবে না। নাও গেট আউট। মার্থার কথায় চুপ হয়ে গেল তারা। অনুরাগ খান তড়িঘড়ি করে বলে উঠলেন, মার্থা মা, ওরা আসলে বুঝতে পারেনি। এবারের মতো ক্ষমা করে দাও। আমরা তো তোমার ভালোবাসার জন্যই। আমার ভালো বোঝার মতো বয়স আমার হয়েছে। আপনাকে আমার ভালো বুঝতে হবে না মিস্টার অনুরাগ খান। আপনি নিজের ভালো কিভাবে করবেন সেটা ভাবুন। আর এই যে আপনারা, আর চোখে একবার অনুরাগের দিকে তাকিয়ে যার তার কথায় ওঠা বসা বন্ধ করুন। আপনাদের স্যালারি আমার বাবা দিচ্ছে। অনুরাগ খানের মুখটা চুপসে গেল মুহূর্তেই। তানজিৎ বাবার অপমান সহ্য করতে না পেরে বলে উঠল, মার্থা, তুমি বাবার সাথে ম্যাম, অনলি ম্যাম। এটা আপনার বাড়ি নয় মিস্টার তানজিৎ, এটা অফিস। আর এখানে আমি আপনার বস। সো ডোন্ট কল মি মার্থা, কল মি ম্যাম। তানজিৎ হতমত খেয়ে গেল। মার্থার এমন ব্যবহারে যেন সে এক্সপেক্টই করেনি। ম্যাম, আপনি আমার বাবার সাথে। মিস্টার তানজিৎ, কতবার আপনাকে বলতে হবে একটা কথা? বাংলা বুঝতে পারেন না? আপনাকে বললাম না এটা অফিস? এখানে কেউ আপনার বাবা কাকা নয়, সবাই আপনার সিনিয়র। তাদের রেসপেক্ট দিয়ে কথা বলুন। তানজিৎ চুপ করে বসে পড়ল, কথা বাড়ালো না আর। বুঝলো মাথা তার থেকে রিভেঞ্জ নিচ্ছে। এখানে প্রতি পদে পদে তাকে এটা সহ্য করতে হবে। তাই অযথা আর তার সাথে লাগতে গেল না এখন। মার্থা সবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, আজ থেকে আমি আপনাদের নতুন বস। অফিসে যেখানে যা প্রয়োজন হবে তার পারমিশন আমার থেকে নিতে হবে সবাইকে। এটা অফিস, বাড়ি নয়। এখানে সম্পর্ক শুধু এতটুকুই, আমি আপনাদের বস আর আপনারা আমার কর্মচারী, বাস। এর বাইরে কোনো কথা হবে না। মিজানুর রহমান মেয়েকে নিয়ে গর্ববোধ করলেন। এমনটাই তো তিনি চেয়েছিলেন। তার মেয়ে যেন তার বিজনেস সামলায়। মার্থা তার দিকে ফিরিয়ে বলল, পাপা, বলো মা। আমার একটা অ্যাসিস্ট্যান্ট চাই। অবশ্যই মেয়ে অ্যাসিস্ট্যান্ট। তুমি নিজেই বেছে নাও না যাকে তোমার পছন্দ। ওকে পাপা। মিটিং শেষ করে কেবিনে গেল মার্থা। মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে তার। কাজের ছেলেটাকে হুকুম দিল এক কাপ কফি আনার জন্য। বাইরের দরজায় কেউ টোকা দিতেই মার্থা ভাবলো কফি নিয়ে এসেছে হয়তো। সে সেদিকে না তাকিয়ে বলল, কামিং। কফিটা টেবিলের উপর। এ কি, তুমি এখানে? তানজিৎ মার্থার সামনের চেয়ারটায় বসে পড়ল। তার চোখে মুখে রাগ স্পষ্ট। সে মার্থাকে বলল, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, অফিসে এসে আমাদের উপর ছুরি ঘোরাতে শুরু করে দিয়েছো। বাবার সাথেও খারাপ ব্যবহার করতে ছাড়ছো না। প্রতিশোধ নিছো আমার থেকে। মার্থা মুচকি হাসল। ধরে নাও তাই। কেন? কি এক্সপেক্ট করেছিলে? তুমি আমার সাথে যা করেছো তারপর তোমাকে কোলে নিয়ে নাচবো? মার্থা, এটা আমাদের কাজের জায়গা। আমরা অনেকদিন থেকেই কোম্পানিটার পিছনে অনেক পরিশ্রম করছি। তুমি হঠাৎ করে এসে আমার হুকুমদারি করতে পারো না। মাই ডিয়ার তানজিৎ, আবার ভুল করছো তুমি বেইব। আমি কি পারি না পারি সেটা এখনো বুঝলে না ডার্লিং। সবে তো শুরু, দেখোই না আর কি কি হয়। কি করবে তুমি? কি করতে চাইছো তুমি পরিষ্কার করে বলো তো। তুমি কি চাইছো? আমি রিজাইন দিই? আমি চলে গেলে শান্ত হবে তুমি? অবশ্য আমাকে তাড়ানোর জন্যই তুমি তো
অফিসে জয়েন করেছো, তাই না? তানজিদের কথা শুনে হো হো করে হেসে উঠল মার্থা, যেন সে এর আগে এমন মজার কথা কখনো শোনেননি। তানজিদ অবাক হয়ে বলল, কি হলো, হাসছো কেন? মার্থা হাসতে হাসতে বলল, তুমি মাঝে মাঝে এমন মজার কথা বলো না যে আমার হাসি থামানোই দায় হয়ে পড়ে। লিসেন, তোমাকে তাড়ানোর হলে আমি ইজিলি সেটা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন জানো? কারণ আমি চাই না তুমি রিজাইন দাও, তুমি থাকো এখানে। আরে বাবা, তুমি না থাকলে আমি রিভেঞ্জটা নেব কি করে? মুখের ভাব কঠোর হয়ে গেল মুহূর্তেই তার। তুমি এখানে না থাকলে কিভাবে বুঝবে আমি ঠিক কতখানি বেপরোয়া হয়ে পারি? তুমি কি ভেবেছিলে তুমি আমায় ঠকালে আমি ভেঙে পড়ব, ঘরের কোণে বসে দিনরাত কাঁদবো? হা, কান্না মাই ফুট। আমি কাঁদতে শিখিনি তানজিদ, আমি শিখেছি আমাকে কাঁদানো মানুষগুলো থেকে প্রতিশোধ নিতে। তিলে তিলে বোঝাবো তোমায় তুমি ঠিক কতখানি ভুল করেছো। বলেছি না তোমায়, তোমার করা কাজের জন্য একদিন ভীষণ পস্তাবে তুমি। এটা মনে রেখো। নাও গেট আউট ফ্রম হেয়ার। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমার কেবিনে ঢোকার আগে অবশ্যই পারমিশন নেবে। তানজিদের মুখটা কালো হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। তানজিদ যেতে কেবিনে ঢুকলো একটা মেয়ে, পরনে থ্রি পিস, চোখে একটা মোটা ফ্রেমের চশমা। কফির মগটা নিয়ে এসে দাঁড়ালো মার্থার সামনে। মার্থা মুখ তুলে চাইল তার দিকে, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি চাই? মেয়েটা ভয়ে ভয়ে বলল, ম্যাম, কফি। রাখো টেবিলের উপর। আচ্ছা শোনো, মেয়েটা যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। মাথার কথা শুনে থেমে গেল। তুমি কি এখানকার স্টাফ? না ম্যাম। তবে তুমি কফি নিয়ে এলে কেন? আসলে ম্যাম, সবাই তো কাজে ব্যস্ত, তাই ভাবলাম আমি। নাম কি তোমার? তুলি। তাসনিম জারা তুলি। আজ থেকে তুমিই হবে আমার অ্যাসিস্ট্যান্ট। চমকে উঠল সে। কেন, কোনো প্রবলেম আছে? না, 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 না ম্যাম, কোনো প্রবলেম নেই। তাহলে আর কি, কাল থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করো। আর হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট হতে গেলে এমন পোশাক পড়তে পারবে না। কাল থেকে আর 5 জন যেভাবে অফিসে আছে সেভাবেই আসবে। তোমার জন্য আমি কিছু ব্র্যান্ডেড সালোয়ার পাঠিয়ে দিব, ওইগুলোই পরে আসবে। ও, ওকে ম্যাম, এখন যাও। মেয়েটা বেরিয়ে গেল। মার্থা কফির কাপে চুমুক দিয়ে বলল, অনুরাগ খান, তোমার কাউন্টডাউন শুরু হলো আজ থেকে। ছেলের সাথে মিলে আমাকে ঠকিয়েছো তোমরা সবাই। কি ভেবেছো আমি জানতে পারবো না? হা হা, এত বোকা তো নয় মার্থা, এবার বুঝবে তুমি। সামনে ল্যাপটপে বসে ভেসে উঠছে একটা মেয়ের মুখ মুখ ছবি, একটা ভিডিও। ভিডিও ঠিক নয়, সিসিটিভি ফুটেজ। মেয়েটা কখন কি করছে না করছে তার সবটাই তাতে দৃশ্যমান। ল্যাপটপের স্ক্রিনে একজোড়া চোখ নিবদ্ধ হয়ে আছে পলকহীনভাবে। সে দেখছে আর মিটি মিটি হাসছে। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে যাবেন বস? ছেলেটা স্ক্রিন থেকে চোখ না সরিয়ে জবাব দিল, সময় এসেছে তাকে নিজের কাছে আনার। সে কি আসবে? হুম, আসবে না। আর এখানেই তো মজা। মেয়েটা কিন্তু বেশ জেদি বস। হো হো করে হেসে উঠল সে। জেদি? তার জেদ ভাঙাতেই বসে আছি আমি বস। আপনি বললে ওই তানজিদের একটা ব্যবস্থা করি। না না, ওর ব্যবস্থা আমার বেবি গার্ল করবে। অন্ধকার ঘর, বাইরে থেকে কিসের যেন একটা আষ্টে গন্ধ
ভেসে আসছে, গন্ধে বমি পাচ্ছে মাথার। সে নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু পারল না। হাত বাঁধা তার, মাথাটা ঝিমঝিম করছে বেশ অনেকক্ষণ ধরে। পায়ের কাছে ঠান্ডা কিছু লাগতেই চমকে উঠল সে। নিচে তাকাতেই দেখলো রক্তের স্রোত বয়ে যাচ্ছে নিচ দিয়ে। মাথা চিৎকার করতেছেও পারছে না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার। রক্তের পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলছে, গা গুলিয়ে হর করে বমি করে দিল সে। ঠিক এমন সময় অন্ধকার ভেদ করে কারো পায়ের আওয়াজ শোনা গেল, বুটের খটখট আওয়াজ। শব্দটা ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছে। মাথা সচকিত হয়ে চাইল সেদিক, তাই অন্ধকারে ঝাপসা একটা ছায়ামূর্তি দেখা গেল। ছায়ামূর্তিটা স্থির হয়ে তার দিকে চেয়ে আছে। কে কে ওখানে, বলে উঠল মার্থা, কিন্তু সে কোনো উত্তর দিল না। মার্থা চেষ্টা করেও তার মুখ দেখতে পেল না। মূর্তিটা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। মার্থা ভয়ে ছটফট করতে লাগলো। সে যত এগিয়ে আসে, মার্থা তত হাত পা নাড়ছে, বাঁধন খোলার চেষ্টা করছে। মূর্তিটা তার সামনে এসে দাঁড়ালো, ঝুঁকে পড়লো তার মুখের উপর। মার্থার হাতের উপর হাত রেখে মুখের সামনে মুখ নিয়ে বলল, কেমন আছো বেবি গার্ল? মার্থা ভয়ে ভয়ে বলল, কে কে তুমি? আমাকে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও আমায়। লোকটা হাসলো, নিস্তব্ধতা ভেদ করে হেসে উঠল সে। ভয়ে সিটিয়ে গেল মার্থা। হাসি থামিয়ে হিসিয়ে বলল সে, তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি আনিনি বেবি গার্ল, তোমাকে নিজের করতে এনেছি। হবে না তুমি আমার? না, ছেড়ে দাও আমায়, যেতে দাও। যেতে দেবেও? তোমায় যেতে দিলে আমার কি হবে বলো তো? তোমাকে তো যেতে দেওয়া যাবে না। বলেই একটা ছুরি বার করলো সে। মার্থা প্রাণপণে চেষ্টা করছে ছুটে পালানোর, কিন্তু পারছে না। তার পা নাড়াতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন শক্ত করে তাকে চেপে ধরে রেখেছে। দম বন্ধ লাগছে তার, শ্বাস নিতে পারছে না মার্থা। হঠাৎ চোখে হঠাৎ চোখ খুলে গেল তার। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসলো। পাশের টেবিলে রাখা পানির গ্লাসটা নিয়ে ঠক ঠক করে পুরো পানিটুকু খেয়ে নিল। স্বপ্ন ছিল এটা? এত ভয়ানক স্বপ্ন সে আগে দেখেনি। রীতিমতো ঘামছে মার্থা। এসি চলছে তবুও ঘামে তার গা ভিজে গেছে। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে উঠে পড়ল মার্থা। বেশ দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সাদা শার্টের উপর কালো কোট, গলায় মেরুন রঙের স্কার্ফ। ড্রয়িং রুমে তখন মিনারা বেগম তার বৌমার সাথে সোফায় বসেছিলেন। মার্থাকে নিচে নামতে দেখে তিনি শুনিয়ে শুনিয়ে বলে উঠলেন, বুঝলে মা, এই পাড়ার মেয়েরা তো আমার ছেলের জন্য এক প্রকার পাগলই ছিল। তাকে বিয়ে করবে বলে তাদের বাবা মায়েরা কম দিন আমায় বলেছে। আমি তো পরিষ্কার বলে দিয়েছিলাম, আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকেই আমার ছেলের বউ বানাবো। এখন দেখো, ছেলেটা আমার শেষমেশ তোমায় পছন্দ করে নিল। আমি আর আপত্তি করিনি। একটা মাত্র ছেলে আমার, তার পছন্দ অপছন্দ আমার কাছে সবার আগে। মাথা চুপচাপ গিয়ে বসে পড়ল ডাইনিং টেবিলে। মিনারা বেগম তার কথা থামালেন না, আরো যেন জোর বাড়ল কথার। ছেলেটা আমার তোমায় বড্ড ভালোবাসে, বুঝলে তো? আমাকে তো বলেছিল বিয়ে করলে ও তোমাকেই করবে। আমি অবশ্য প্রথম প্রথম একটু আপত্তি করেছিলাম, কিন্তু তোমায় দেখার পর এত ভালো লাগলো যে আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না। ততক্ষণে বাড়ির বাকিরাও খাবার টেবিলে চলে এসেছে। মিজানুর রহমানের কানেও মিনারা বেগমের কথাগুলো গেল। তিনি আর চোখে একবার মেয়ের দিকে তাকালেন। মাথার কোনো হেলদোল নেই, সে এক মনে খেয়েই চলেছে। খাবার শেষ করে উঠে পড়ল সে। ড্রয়িং রুমে তখন তানজিৎ রেডি হয়ে বসে কেবলমাত্র
একটা জুতা পায়ে ঢুকালো। ঠিক এমন সময় মাথা বলে উঠল, তানজিৎ ভাইয়াকে অফিসে আসতে হবে না, 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো ওনাকে, নতুন বিয়ে করেছে বলে কথা, এখন বউকে সময় না দিয়ে অফিসে যাওয়ার কোনো মানে হয় না বলেই বেরিয়ে গেল সে। তানজিৎ হতভম্ব হয়ে বসে রইল। সেদিকে সে মিজানুর রহমান মুচকি এসে বললেন, মার্থা ঠিকই বলেছে তানজিৎ, তোর এখন অফিসে গিয়ে কাজ নেই, তুই তোর নতুন বউকে সময় দে, বলে তিনিও খেতে বসে পড়লেন। মিনারা বেগমের মুখটা কালো হয়ে গেল। অনুরাগ খান স্ত্রীর দিকে যে ইশারায় ডাক দেখে তিনিও বেরিয়ে গেলেন। তানজিদের বউ মিতালি খুশি মনে তার পাশে এসে বসে বলল, বাহ বাহ, এই তো ছুটি পেয়ে গেলে, এবার চলো আমায় ঘুরতে নিয়ে যাবে। তানজিৎ মিতালির দিকে কটমট করে তাকাতেই মিতালি রাগ দেখিয়ে উঠে চলে গেল রুমে। তানজিৎ মেজাজ দেখিয়ে মাকে বলল, এটা কি করলে মা? দেখলো তো কি হলো, এভাবে আস্তে আস্তে কোম্পানি থেকে বের না করে দিলে হয়, বলে সে উঠে চলে গেল। মিনারা বেগম চুপসানো মুখে বিড়বিড় করে বললেন, আমার কি দোষ, আমি কি করলাম? মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মিটিংটা ওনাদের সাথে। মার্তার প্রশ্নে মাথা দুলিয়ে জবাব দিল তুলি। কখন আর কোথায়? রাতে। এখান থেকে কিছুদূর যাওয়ার পর যে কফি শপটা আছে ওখানে। কফি শপে? অবাক হয়ে প্রশ্ন করলো মার্থা, এমন জায়গায় মিটিং ফিক্স করার কারণ কি? জানি না ম্যাম, স্যার আমায় বলেছেন ওনারা যা চান সেটি করতে। মিটিংটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ম্যাম, কোটি টাকার ডিল আটকে আছে ওনাদের কাছে। আচ্ছা বেশ, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। ওনাদের অফিস থেকে কে আসবে মিটিংয়ে? আয়াজ মির্জা, মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও জামান মির্জার ছেলে, উনি আসবেন ম্যাম। সন্ধ্যা 6টা প্রায়। মার্থা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মিটিংয়ের উদ্দেশ্যে। আধা ঘন্টা জ্যামে বসে থাকার পর অবশেষে পৌঁছালো গন্তব্যে। নির্দিষ্ট টেবিলটায় গিয়ে বসল সে। সময় দেখলো ঘড়িতে 6টা 47। 7টায় আসার কথা তার। এতটা সময় কিভাবে কাটাবে ভাবতে ভাবতে 1 কাপ কফি অর্ডার দিল সে। ওয়েটার কফিটা আনতে গিয়ে এক কেলেঙ্কারি বাধালো। পায়ে হোঁচট খেয়ে গরম কফিটা ফেলে দিল নিচে। কিছুটা ছিটকে পড়লো মাথার হাতের উপর, একটুখানি ফোসকা পড়লো হাতটায়। সরি ম্যাম, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। মাথা টিস্যু দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিল। বরফটা লাগিয়ে নাও ওখানটায়, ঠিক হয়ে যাবে। তখন তুলে সামনে চাইলো মার্থা। বেশ লম্বা চওড়া ফর্সা একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, কোটটা হাতে ধরা, জামার উপরে বোতামগুলো খোলা, চোখে সানগ্লাস, চুলগুলো বা হাত দিয়ে পিছনে সরিয়ে দিল। ডান হাতে ধরে আছে একটা গ্লাস, তাতে কয়েকটা বরফের টুকরো। সেটা টেবিলের উপর রেখে সে বসে পড়ল মার্তার সামনে। পাশের টেবিলে থাকা মেয়েগুলা কেমন হা হয়ে চেয়ে আছে তার দিকে। একজন তো ফোন বার করে ছবিও তুলে নিল। মার্তা বিরক্ত লাগলো এসব। ছেলে দেখলেই এমন করার কি আছে এদের? আর লোকটাই বা কে? ম্যানারলেস লোক একটা। বসার আগে একবার জিজ্ঞেসও করলো না। মার্থা বিরক্তি কণ্ঠে বলে উঠল, কি আশ্চর্য, আপনি এখানে বসলেন কেন? এই টেবিলটা বুক, আপনি অন্য কোথাও গিয়ে বসুন। লোকটা সানগ্লাসটা খুলে টেবিলের উপর রাখলো, কোটটা পাশের চেয়ারে রেখে বলল, এখানে যার বসার কথা আমি সে আয়াজ মির্জা। মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চলবে। গল্প লাভ জান্নাত
পর্ব 1 থেকে 3 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।